Hello dear students, how are you? Hope you all are fine. আজকে আমি ক্লাস 9 এর ইংলিশ সেকেন্ড পেপার ক্লাসটা নেব। যেহেতু ক্লাস 8 থেকে তোমরা ক্লাস 9 এ উঠেছো, তোমাদের অ্যাট ফার্স্ট তোমাদের সিলেবাস সম্পর্কে এবং তোমাদের মার্কস ডিস্ট্রিবিউশন সম্পর্কে আগে জানতে হবে। তো আমি আজকে একটু আগে তোমাদের সিলেবাস সম্পর্কে ধারণা দিতে চাই এবং মার্কস ডিস্ট্রিবিউশনটা সম্পর্কে একটু বলতে চাই যে কিভাবে কি আসবে, তোমরা পরীক্ষায় কি কি আইটেমগুলো তোমাদের থাকবে সে সম্পর্কে আগে একটু প্রাথমিক ধারণা তোমাদের দিব। তো আমরা জানি যে ইংলিশ সেকেন্ড পেপারে তোমাদের পুরো 100 মার্কসের একটা প্রশ্ন থাকবে, পুরো 100-এ থাকবে। ক্লাস 8-এ কিন্তু তোমাদের ফার্স্ট পেপার আর সেকেন্ড পেপার মিলে 100 মার্কস ছিল, কিন্তু এখানে যেটা তোমরা করতে হবে, ফার্স্ট পেপারের জন্য তোমাদের 100 মার্কস পরীক্ষা একটা হবে এবং সেকেন্ড পেপারের জন্য 100 মার্কসের পরীক্ষা হবে। তো সেক্ষেত্রে আমাদের কি কি আইটেমগুলো আমাদের থাকবে একটু আমরা জানবো। কোশ্চেন নাম্বার 1 এ এই 100 এর ভিতরে আমাদের কোশ্চেন নাম্বার 1 এ তোমার থাকবে একটা ফিল ইন দ্য গ্যাপস। আমরা কোশ্চেন নাম্বার 1 এ পাবো ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। এটাতে আমাদের উইথ ক্লু দেওয়া থাকবে, উইথ ক্লু থাকবে। এবং এই উইথ ক্লুটার ভিতরে আমাদের যে যে মানে পার্ট থেকে প্রশ্ন করা হবে, তোমার এখানে থাকতে পারে আর্টিকেল থাকবে, প্রিপোজিশন থাকবে, and parts of speech থাকবে। parts of speech, প্রিপোজিশন, আর্টিকেল এবং পার্টস অফ স্পিচ থেকে এখানে আমার একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে উইথ ক্লু। বক্সের ভিতরে কিছু শব্দ দেওয়া থাকবে, আমার বক্সে কিছু শব্দ দেওয়া থাকবে এবং সেই শব্দগুলোকে আমার সিলেক্ট করে একটা গ্যাপ থাকবে, সেই গ্যাপগুলোকে আমাদের ফিল আপ করতে হবে। এখানে আমাদের 10টা গ্যাপ দেওয়া থাকবে। 10টা গ্যাপের জন্য প্রতিটার জন্য নাম্বার থাকবে 0.5 করে। তাহলে নাম্বার হলো এখানে কত? 5 মার্কস। তাহলে কোশ্চেন নাম্বার 1 এ থাকলো ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু। তাহলে ক্লুটার ভিতরে আমাদের কি কি থেকে, কোন কোন আইটেমগুলো থেকে হবে? আর্টিকেল থেকে, প্রিপোজিশন থেকে এন্ড পার্টস অফ স্পিচ থেকে। নাম্বার কোশ্চেন নাম্বার 2 এ তোমরা যে আইটেমটা পাবে পরীক্ষায়, কোশ্চেন নাম্বার 2 এ তোমার থাকবে, এখানেও একটা ফিল ইন দ্য গ্যাপস থাকবে কিন্তু সেটা উইদাউট ক্লু। এখানেও আমরা একটা পাবো ফিল ইন দ্য গ্যাপস এবং এখানে আমাদের একটা উইদাউট ক্লু থাকবে, এখানে কোনো ক্লু দেওয়া থাকবে না, উইদাউট ক্লু। এবং এখানেও তোমার মার্কস থাকবে 5। 10টাতে 0.5 করে নাম্বার হলে আমাদের এখানে নাম্বার থাকবে 5। এখানে ওই একই আইটেমগুলো থেকে আর্টিকেল, প্রিপোজিশন, পার্টস অফ স্পিচ থেকে ওই টাইপেরই একটা শূন্যস্থান থাকবে, কিন্তু এখানে ক্লুগুলো শুধু দেওয়া থাকবে না। কোশ্চেন নাম্বার 3 এ আমরা একটা পাবো টেবিল। কোশ্চেন নাম্বার 3 এ আমরা টেবিল দেখতে পাবো, যেখানে 5টা টেবিল মানে 5টা সেন্টেন্স তৈরি করতে হবে। 5টা সেন্টেন্সের জন্য তোমরা মার্কস পাবে হচ্ছে 5। এটাকে আমরা টেবিল, তোমরা এইটা করে এসেছো ম্যাচিং বলে, কলাম এ কলাম বি, ওই রকম টাইপেরই একটা টেবিল এখানে থাকবে যেটাতে নাম্বার থাকবে 5। কোশ্চেন নাম্বার 4 এ থাকবে তোমাদের হচ্ছে রাইট ফ্রম অফ ভার্বস। রাইট ফ্রম অফ ভার্বস থাকবে। রাইট ফ্রম অফ ভার্বস মানে ভার্বের সঠিক ব্যবহার। এখানেও তোমার 10টা শূন্যস্থান দেওয়া থাকবে এবং 10টা শূন্যস্থানের জন্য প্রতিটার জন্য নাম্বার থাকবে 0.5 করে। নাম্বার 10টার জন্য হবে 5। তাহলে কোশ্চেন নাম্বার 1 এ থাকছে ফিল ইন দ্য গ্যাপস উইথ ক্লু, কোশ্চেন নাম্বার 2 এ ফিল ইন দ্য গ্যাপস উইদাউট ক্লু, কোশ্চেন নাম্বার 3 এ থাকছে টেবিল, আর কোশ্চেন নাম্বার 4 এ থাকছে তোমার রাইট ফ্রম অফ ভার্বস, যেটা 10টা শূন্যস্থান থাকবে, প্রতিটার জন্য 0.5 করে হলে নাম্বার হয়ে যায় 5। কোশ্চেন নাম্বার 5 এ আমরা যেটা পাবো, কোশ্চেন নাম্বার 5 এ আমাদের থাকবে ন্যারেশন। কোশ্চেন নাম্বার 5 এ থাকবে ন্যারেশন, একটা প্যাসেজ ন্যারেশন দেওয়া থাকবে। তোমরা 8এও এটা করেছো প্যাসেজ ন্যারেশন, তোমরা এটা 9এও থাকবে এবং এসএসসি পর্যন্ত আমরা তো জানি একই সিলেবাস, এবং আমরা 10এও এগুলো একই সিলেবাসেই করবো আর কি। কোশ্চেন নাম্বার তাহলে 5 এ থাকছে একটা প্যাসেজ ন্যারেশন, যেটার জন্য নাম্বার থাকবে আমার 5। কোশ্চেন নাম্বার 6 এ আমরা দেখতে পারবো চেঞ্জিং সেন্টেন্সেস। চেঞ্জিং সেন্টেন্স আমার 10টা সেন্টেন্স দেয়া থাকবে এবং প্রতিটা সেন্টেন্সের জন্য মার্কস থাকবে 1 এবং 10টার জন্য আমরা পাবো এখানে 10 মার্কস।
10টা সেন্টেন্সের জন্য আমরা এখানে পাবো 10। আমরা ক্লাস 8এও এটা চেঞ্জিং সেন্টেন্স করেছি, আমরা ক্লাস 7-এ করেছি, কিন্তু ওখানে আমাদের সীমিত কিছু সেন্টেন্সের উপরে করতে হয়েছে চেঞ্জ। কিন্তু এখানে আমরা একটু নতুন 2-একটা টার্ম পাবো, সেগুলো হচ্ছে আমার চেঞ্জিং সেন্টেন্সে যেই বিষয়গুলোর উপরে তোমার 10টা সেন্টেন্স থাকবে সেগুলো হচ্ছে তোমার থাকতে পারে সেন্টেন্স। তো আমরা জানি অর্থভেদে 5 প্রকার এবং গঠনভেদে 3 প্রকার। অর্থভেদে 5টা কি অ্যাসার্টিভ, ইন্টারোগেটিভ, ইম্পারেটিভ, অবজেক্টিভ, এক্সক্লেমেটরি। আর তোমার গঠনভেদে যে 3 প্রকার সেটা হচ্ছে সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড। টোটাল এই 8টা থেকেই কিন্তু আমার চেঞ্জিং থাকবে। তাহলে সেন্টেন্সের তোমার ওই 5টা থেকে এবং সেন্টেন্সের অর্থভেদে আর গঠনভেদে 3টা, তাহলে এই সেন্টেন্সের 8টা থেকে থাকবে। এবং তোমার ভয়েস থাকবে, ভয়েস থেকে থাকবে অ্যাক্টিভ, প্যাসিভ এগুলো থাকবে, এবং ডিগ্রি থেকে থাকবে। আমরা ডিগ্রি করেছি, আমরা ডিগ্রি জানি পজিটিভ, কম্পারেটিভ অ্যান্ড সুপারলেটিভ। ডিগ্রি থেকে থাকবে তোমার ভয়েস থেকে, আর সেন্টেন্সের এই 8টা থেকে আমাদের এখানে 10 মার্কসের থাকবে। সেই 10টা সেন্টেন্সের জন্য মার্কস থাকবে 10। কোশ্চেন নম্বর 7-এ আমাদের দেয়া থাকবে কমপ্লিটিং সেন্টেন্স। কমপ্লিটিং সেন্টেন্স থাকবে। কমপ্লিটিং সেন্টেন্সটা এটা তোমাদের জন্য একেবারেই নতুন একটা আইটেম, এটা তোমরা 8-এ করো নাই কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে এখানে তোমার 5টা সেন্টেন্স দেওয়া থাকবে, 5টার জন্য মার্কস থাকবে 5। আর অসম্পূর্ণ সেন্টেন্সকে আমার এখানে সম্পূর্ণ করতে হবে। অসম্পূর্ণ অর্ধেক একটা সেন্টেন্স দেওয়া থাকবে এবং বাকি অর্ধেক আমাদেরকে সম্পূর্ণ করতে হবে। এটা হচ্ছে কমপ্লিটিং সেন্টেন্স। এখানেও তোমার মার্কস থাকবে কত? 5টার জন্য 5 মার্কস থাকবে। কোশ্চেন নং 8 এ থাকছে আমাদের সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। কোশ্চেন নং 8 এ থাকছে সাফিক্স, প্রিফিক্স, সাফিক্স অ্যান্ড প্রিফিক্স। সাফিক্স, প্রিফিক্স আমরা ক্লাস 8-এও করেছি, আমাদের ক্লাস 9-এও, এটা আমাদের কাছে নতুন কোনো আইটেম না, 8-এ আমরা করেছি, 9-এও আমাদের এই সাফিক্স, প্রিফিক্সটা থাকবে। এটার জন্য আমরা 10টা শূন্যস্থান দেওয়া থাকবে, 10টা শূন্যস্থানের জন্য প্রতিটার জন্য 0.5 করে মার্কস এবং নাম্বার হয়ে যাবে 5। কোশ্চেন নং 9-এ যেটা দেওয়া থাকবে, কোশ্চেন নং 9-এ দেওয়া থাকবে ট্যাগ কোশ্চেনস। কোশ্চেন নং 9-এ থাকবে আমাদের ট্যাগ। কোশ্চেন থাকবে কোশ্চেন নং 9-এ। তাহলে এই ট্যাগের জন্য আমাদের নাম্বার থাকবে প্রতিটার জন্য 1 করে, 5টার জন্য 5 মার্কস। এই আইটেমটাও আমাদের নতুন, এই আইটেমটা আমি এটা নিয়ে আলোচনা করার পর আজকে শুরু করব ট্যাগ কোশ্চেন। তাহলে এটার জন্য প্রতিটার জন্য 1 করে নাম্বার, এখানে থাকবে আমাদের 5। কোশ্চেন নং 10-এ থাকবে হচ্ছে আমার কানেক্টরস। এই আইটেমটা আমাদের ক্লাস 9-এ নতুন, আমরা ক্লাস 8-এ আইটেমটা পাই নাই। তাহলে 10-এর নাম্বারে থাকছে আমাদের কানেক্টরস। কানেক্টরস মানে দুইটা সেন্টেন্সকে কিছু কানেক্টরস বুঝে সংযুক্তি করা, একটা রিলেশন তৈরি করা দুইটা সেন্টেন্সের মাঝে, অ্যান্ড অর বাট এরকম শব্দ বসিয়ে আমাদের সেন্টেন্সগুলোকে সংযুক্ত করাই হচ্ছে কানেক্টরস। আমরা শিখবো পরবর্তীতে। তাহলে এটার প্রতিটার জন্য 1 করে নাম্বার, 5টার জন্য নাম্বার থাকবে এখানে 5। কোশ্চেন নং 11-এ থাকবে আমাদের পাংচুয়েশন, বিরাম চিহ্ন। আমরা সকলেই পারি, খুব সহজ একটা আইটেম এইটা, পাংচুয়েশন। এখানেও আমার মার্কস থাকবে 5, 10টা শূন্যস্থান থাকবে পাংচুয়েশনে। পাংচুয়েশনে 10টি শূন্যস্থান থাকবে, প্রতিটির জন্য যদি 0.5 করে নাম্বার হয় তাহলে 5। এই টোটাল গ্রামারে আমার নাম্বার থাকবে কত? 60। তাহলে আমাদের গ্রামারের যে পরীক্ষার প্রশ্নটা সেটাকে 2টা পার্টে বিভক্ত থাকছে, একটা গ্রামার পার্ট এবং আরেকটা হচ্ছে রাইটিং পার্ট। তাহলে গ্রামার পার্ট থেকে আমাকে 11টা আইটেম থাকবে এবং এই 11টা আইটেমের উত্তর দিয়ে আমাকে এখানে কত পাচ্ছি আমরা? এখানে 60। এবং পার্ট বিতে যে অংশটা থাকবে, পার্ট বি এর অংশটা হচ্ছে আমার রাইটিং পার্ট। এখানে আমাদের একটা রাইটিং পার্ট থাকবে যেখানে নাম্বার রাইটিং পার্টে থাকবে 40 মার্কস থাকবে এখানে। তাহলে রাইটিং পার্টে আমাদের কি কি আইটেমগুলো থাকছে? রাইটিং পার্টে 40 মার্কস, 40 মার্কসের তাহলে কোশ্চেন নং 12-এ থাকছে একটা সিভি রাইটিং।
সিভি রাইটিং থাকবে, যেখানে মার্কস থাকবে 8। সিভি রাইটিং সেটা খুবই নতুন একটা আইটেম, খুবই সহজ এবং খুবই সুন্দর মার্কস তোলা যায় এখানে। তাহলে সিভি রাইটিং আমরা শিখবো পরবর্তীতে। সিভি রাইটিং এ থাকবে মার্কস 8। কোশ্চেন নং 13 এ থাকবে আমাদের লেটার অথবা ইমেইল রাইটিং। লেটার অথবা ইমেইল রাইটিং থাকছে, যেখানে আমার মার্কস থাকবে 10। কোশ্চেন নং 14 এ থাকছে একটা প্যারাগ্রাফ থাকছে, প্যারাগ্রাফে মার্কস থাকছে আমার 10। এন্ড কোশ্চেন নং 15, এখানে থাকবে একটা শর্ট কম্পোজিশন আমার মার্কস থাকবে 12। তাহলে আমাদের এখানে কত হলো, সবগুলো মিলে হলো আমাদের 40। এই 40 মার্কসের অ্যান্সার আমাদের রাইটিং এ করতে হবে। তাহলে ওখানে 60 গ্রামার আর এখানে 40, টোটাল হয়ে গেল 100 মার্কস। তো আমি আজকে তোমাদের মার্কস দিয়ে আশা করছি তোমরা বুঝতে পারলে যে কিভাবে পরীক্ষার প্রশ্নটা থাকবে এবং কোনটার জন্য কত মার্কস থাকবে। আমরা যদি কোশ্চেন প্যাটার্নটা আগে ভালোভাবে না বুঝি, তাহলে আমরা তো একটা ভালো প্রিপারেশনের জন্য অবশ্যই কিন্তু আমাদের আগে কোশ্চেন প্যাটার্নটাকে ভালোভাবে বুঝতে হবে। আমি আশা করছি তোমরা সকলে এই জিনিসটা বুঝতে পারছো যে কিভাবে কি থাকবে পরীক্ষায়, এবং আমি কোন পার্টটা আগে শুরু করব সেটা এখন তোমাদের ডিসাইড করতে হবে। তো আমি আজকে যেহেতু আমার এটা নিয়ে আলোচনা করা হয়ে গেল, আমি ভাবছি যে তোমাদের সাথে আজকে আমি নতুন একটা আইটেম, যে আইটেমটা তোমরা ক্লাস 8-এ বা ছোট থেকে কখনোই করোনি, কিন্তু তোমাদের জন্য একটু ইজি লাগবে, মার্কস তোলা সহজ হবে, সেরকম কিছু একটা আইটেম দিয়ে শুরু করতে যাচ্ছি। তো এই জন্য আমি আজকে সিলেক্ট করেছি তোমাদের জন্য ট্যাগ কোশ্চেন। ট্যাগ কোশ্চেন এটাকে কিন্তু কোশ্চেন ট্যাগও বলা যায়। যাই হোক, একটা হচ্ছে ব্রিটিশ আর একটা হচ্ছে আমেরিকান। তো ট্যাগ কোশ্চেন অর্থ হচ্ছে ট্যাগ অর্থ কি? কোশ্চেন মানে তো আমরা সকলেই জানি প্রশ্ন, কিন্তু ট্যাগ অর্থ হচ্ছে জুড়ে দেওয়া। ট্যাগ মানে আমরা কি জানলাম, জুড়ে দেওয়া কোশ্চেন। সেটা আবার কেমন? হ্যাঁ, একটা প্রশ্ন শেষে যেটা আমরা জুড়ে দিই, কোনো প্রশ্ন করি, সেটা হচ্ছে আমাদের ট্যাগ কোশ্চেন। দ্যাট মিনস জুড়ে দেওয়া প্রশ্ন। ওকে, তাহলে আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি এখানে, এইভাবে বলছি, হি ইজ আ গুড বয়। তাহলে এখানে আমি এটার ক্ষেত্রে ট্যাগ কিভাবে বলতে পারি? ট্যাগ বলতে পারি ইজন্ট হি ইজ আ গুড বয়, ইজন্ট হি, এভাবে। যাই হোক, তাহলে আমরা ট্যাগ জানি যে ট্যাগ হচ্ছে দুই প্রকার, একটা হচ্ছে অ্যাফার্মেটিভ ট্যাগ অ্যান্ড নাম্বার 2 ইজ নেগেটিভ ট্যাগ। তাহলে ট্যাগ কয় প্রকার আমরা জানি। ট্যাগ কোশ্চেন একটু খেয়াল করো, তোমাদের নতুন আইটেম, এটা অবশ্যই তোমরা খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করবে। আমি খুব সহজে বোঝানোর চেষ্টা করব এটা, যেন তোমরা বুঝতে পারো, যেহেতু অনলাইনে ক্লাস। ওকে, তাহলে ট্যাগ কোশ্চেন কয় প্রকার? ট্যাগ কোশ্চেন হচ্ছে দুই প্রকার। নাম্বার 1 ইজ, আমি বললাম, অ্যাফার্মেটিভ ট্যাগ, and number 2 is negative tag. অ্যাফার্মেটিভ ট্যাগ আর নেগেটিভ ট্যাগ, আমরা অ্যাফার্মেটিভ তো মানে জানি হ্যাঁ বোধক, আর নেগেটিভ মানে হচ্ছে না বোধক। তাহলে যদি ট্যাগের ক্ষেত্রে অ্যাফার্মেটিভ থাকলে এটা মাথায় রাখবে তোমরা সবসময়, যে অ্যাফার্মেটিভ থাকবে তো আমি নেগেটিভ করব, আর নেগেটিভ থাকবে তো দ্যাট আমি সেটাকে কি করব, সেটাকে আমি অ্যাফার্মেটিভ করব। দ্যাট মিনস অ্যাফার্মেটিভ থেকে হ্যাঁ বোধক থেকে না বোধক, এবং না বোধক থেকে আমাকে কি করতে হবে, হ্যাঁ বোধক করতে হবে। আমরা পরবর্তীতে এটা দেখছি। এখানে তোমরা খেয়াল করলে দেখতে পাবে, এখানে দেখো, হি ইজ আ গুড বয়, এটা একটা সেন্টেন্স ছিল, এবং এটা কি অ্যাফার্মেটিভ সেন্টেন্স। এখানে কোথাও কি নাবোধক অর্থ প্রকাশ করছে না, সে হয় একজন ভালো ছেলে। তাহলে অ্যাফার্মেটিভ সেন্টেন্স থেকে যখন আমি এটাকে ট্যাগ করেছি, আমি কিন্তু এটাকে নেগেটিভে করেছি। আমি কি করেছি, ইজন্ট হি, তাহলে এখানে আমি কিন্তু নট ইউজ করেছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে নটটাকে আমার অ্যাপোস্ট্রফি দিয়ে লেখা আছে আর কি, শর্ট করা আছে, ইজেন্ট হি করা আছে। এগুলো আমরা এখন আলোচনা করব। আচ্ছা, ট্যাগ আমাদেরকে বুঝতে হলে, জানতে হলে কিন্তু সবার আগে আমাদেরকে জানতে হবে অক্সিলারি ভার্ব নিয়ে
ক্লাসে আমি তোমাদেরকে অনেকই বলেছি। তো ভার্ব তো আমরা জানি, বেসিক্যালি ভার্ব দুই প্রকার, প্রিন্সিপাল ভার্ব অ্যান্ড অক্সিলারি ভার্ব। অক্সিলারি ভার্ব সম্পর্কে যদি আমাদের খুব ভালো করে জ্ঞান থাকে তাহলে কিন্তু আমার ট্যাগ কোনো ব্যাপারই না, ট্যাগ খুবই ইজি। তো আমি এখানে লিখে দিচ্ছি তোমাদের জন্য অক্সিলারি ভার্বগুলো। অক্সিলারি ভার্ব তো আমরা জানি, অক্সিলারি ভার্বের ভিতরে আছে বি ভার্ব, হ্যাভ ভার্ব, ডু ভার্ব, মডাল অক্সিলারিজ। তো আমি সবগুলোকেই এখানে লিখছি আর কি, তোমাদের সুবিধার্থে সবগুলোকেই লিখে দিচ্ছি। তো যদি আমাদের বাক্যের ভিতর, আমি কথাটাকে খুব সহজভাবে তোমাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করছি, আমার বাক্যের ভিতর আমি খেয়াল করবো আর কি যে এই জিনিসগুলোকে আছে কিনা বাক্যের ভিতর। তাহলে আমি এট ফার্স্ট কি খেয়াল করব, বাক্যের ভিতর আমার লক্ষ্য করব সাবজেক্টের পরে ভার্বের জায়গায়, সাবজেক্টের পরে তো একটা সেন্টেন্সের ভার্ব থাকে, তাহলে আমি বাক্যের ভিতর ভার্ব কি খেয়াল করবো যে অক্সিলারি ভার্বগুলো আমার আছে কিনা, অক্সিলারি ভার্বগুলো আছে নাকি আমার এখানে প্রিন্সিপাল ভার্বটা আছে, এটাকে আমার অবশ্যই খেয়াল করতে হবে। তাহলে বাক্যের ভিতর লক্ষ্য করব, কি লক্ষ্য করব, বাক্যের ভিতরে লক্ষ্য করব, বাক্যের ভিতরে লক্ষ্য করব কি am, is, are, watch। তোমরা এটাকে একদম তোমাদের মাথার ভিতরে রাখতেই হবে অবশ্যই, কি কি am, is, are। আমি সবগুলো কি অক্সিলারি ভার্ব, মডাল ভার্ব সবগুলো আমি এখানে লিখে দিচ্ছি। am, is, are, watch, are, have, এগুলো have ভার্ব, have, has, had, shall, should, will, would। খেয়াল করো এদিকে, তোমরা এখানে পজ করে লিখে নিতে পারো can, could, may, might, must, need, এগুলো কিন্তু মডাল অক্সিলারিজ। need, dare, ought to, এটাকে বলা ought to আর কি, going to, would better, had rather, এগুলো আমি লিখছি না। need, dare, ought to, এগুলো। তাহলে আমি বাক্যের ভিতরে লক্ষ্য করব am, is, are, was, were, have, has, had, shall, should, will, would, can, could, may, might, must, need, dare, ought to। তাহলে আমি এগুলো বাক্যের ভিতরে উচিত, অর্থ উচিত, যাই হোক আমরা এগুলো বাক্যের ভিতরে কি করব, এট ফার্স্ট খেয়াল করব। তাহলে আমি যদি বাক্যের ভিতরে এগুলোকে পাই তাহলে আমার ট্যাগ করার জন্য অবশ্যই এগুলোকে ইউজ করতে হবে। তাহলে আমি কি করব, এগুলোকে পেলে বাক্যের ভিতরে যদি আমি এগুলোকে পাই সেন্টেন্সে ভার্বের, হ্যাঁ, সাবজেক্টে পর, তাহলে এগুলোকে পেলে আমি কি করব, ট্যাগের জন্য এগুলোকে ব্যবহার করব, ট্যাগ করার জন্য ব্যবহার করব। ওকে, ট্যাগ করার জন্য ব্যবহার করব। আমি কিন্তু ট্যাগ দুই প্রকার, ওখানে বলেছিলাম যে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করতে হবে এবং নেগেটিভ থাকলে কিন্তু অ্যাফার্মেটিভ করতে হবে। কথাটাকে আমি ওইভাবে না লিখে আমি কিন্তু এইভাবে এখন তোমাদের বোঝার জন্য বলছি যে বাক্যে খেয়াল করবে তোমরা, বাক্যে নট আছে কিনা, বাক্যে না বোধক কিনা, হ্যাঁ, বাক্যে নট আছে কিনা এটা তোমরা দেখবে। বাক্যে নট থাকলে তোমরা কি করবে, বাক্যে নট থাকলে তোমরা নট ব্যবহার করবে না, নট ব্যবহার করবে না। নট থাকলে কি করবে তোমরা, নট ব্যবহার কিন্তু করবে না। আর যদি বাক্যে আমার নট না থাকলে আমি তোমাদের জন্য সহজভাবে বলছি, নট না থাকলে নট ব্যবহার করবে, নট না থাকলে কিন্তু নট ব্যবহার করবে। আচ্ছা, এই যে এই জিনিসগুলো আমি বললাম যে বাক্যের ভিতরে এগুলো পেলে আমি এগুলোকে ব্যবহার করে কিন্তু ট্যাগ করব, এবং নট না থাকলে নট দিব, নট থাকলে আমি নট দিব না। আমি যে একটা এক্সাম্পল লিখেছিলাম এখানে, আমি কিন্তু লিখেছিলাম একটা এক্সাম্পল ওপরেরটায়, আমি একটু খেয়াল করো, আমি আগে যে এক্সাম্পলটা একটু আগে দিয়েছি, ইউজ করেছি, ওটাকেই লিখছি আমি। হি ইজ আ গুড বয়, আমি এটাই বলছি, হি ইজ আ গুড বয়, হি ইজ আ গুড বয়। এখানে আমি বলি, এই যে আমি সেন্টেন্সটার ভিতরে কি দেখতে পাচ্ছি, সেন্টেন্সটার ভিতরে আমি দেখতে পাচ্ছি না অক্সিলারি ভার্ব, এগুলো আছে কি, এই যে আমি এতগুলো যে লিখেছি এখানে, এগুলো তো এখানে আছে, আমি দেখতে পেয়েছি। তাহলে হি ইজ আ গুড বয়, এই যে ইজ, আমি বলেছি ট্যাগ করার জন্য আমার এই ইজটাকে কিন্তু এখন ব্যবহার করতে হবে। কারণ ইজটা এখানে লিখলাম, ইজ। আমি বলেছি সহজভাবে অ্যাফার্মেটিভ থাকলে নেগেটিভ করব, নেগেটিভ থাকলে আমি অ্যাফার্মেটিভ করব। তাহলে আমি এই কথাটাকে সহজভাবে এইভাবে প্রেজেন্ট করলাম যে বাক্যে নট না থাকলে নট ব্যবহার, নট থাকলে নট ব্যবহার করবে না, নট না থাকলে নট ব্যবহার করবে। তাহলে এই বাক্যে কি আছে, নট নেই তো। আচ্ছা, তাহলে আমি এখানে এখন নট দিব। নটটাকে তোমার এইভাবে লেখা উচিত, তাই না, ইজ লিখে আমার লেখা উচিত নট, ইজ নট, তারপরে আমার সাবজেক্ট হিসেবে লেখা উচিত হি। কিন্তু আমরা ট্যাগ আমরা সংক্ষেপে করছি, এই জন্য আমরা নটটাকে এরকম ফুল ফর্মে লিখতে পারবো না, আমরা এটাকে কি করে দিব, শর্ট ফর্মে লিখবো। তখন আমরা এই ওটাকে তুলে অ্যাপোস্ট্রফি ইউজ করে টি লিখবো। খেয়াল করো তোমরা, আমরা কিন্তু এইভাবে দিব, নটটা ওটা অ্যাপোস্ট্রফি করে আমরা কি করছি, টি আমরা লিখবো কিন্তু ইজেন্ট হি,
যদি এগুলোর সাথে am, is, are, was, were এগুলোর সাথে যদি আমার নট বসাতে হয় তাহলে নটটা কিন্তু আমরা ফুল ফর্মে লিখবো না, আমরা কি করব ওটাকে অ্যাপোস্ট্রফি শর্ট ফর্মে লিখবো। তাহলে ইজ নট এটাকে আমরা কি লিখেছি, এখানে আমরা খেয়াল করছি ইজ নটকে কিন্তু আমরা লিখেছি ইজেন্ট। am not কে তাহলে আমরা এখানে একটু বোঝার বিষয় আছে, আমি এগুলো মুছে দিচ্ছি, আশা করছি তোমরা তুলে নিয়েছো এগুলো। আমি এখান থেকে একটু বলি, তাহলে এগুলো প্রত্যেকটার সাথে যদি আমি নট ইউজ করি, আমি যদি ইজ কে আমি দেখলাম এখানে খেয়াল করো, ইজ নট কে আমি যখন লিখতে গেলাম আমি কিন্তু এভাবে লিখতে পারিনি, আমি কিন্তু ইজ নট এভাবে লিখিনি, আমি না লিখে আমি কি করেছি ইজেন্ট করেছি। তাহলে am not, কথা হচ্ছে am not কে যদি আমি লিখি আমার তো এভাবেই লেখা উচিত, তাই না? আমার এভাবে লেখা উচিত না, amend এমন করা উচিত, কিন্তু না, এইটাই একটু বিপরীত এক্সেপশনাল, যেগুলো এক্সেপশনাল আমি এখানে স্টার চিহ্ন দিয়ে রাখছি। am not কে আমি amend এভাবে লিখতে পারবো না, এটা আমি am আর not যখন একসাথে লিখতে যাব তখন এটা হয়ে যাবে আমার aren't, এটা হয়ে যাবে aren't। এগুলো সব ঠিক থাকবে, এগুলোকে যদি আমি যেভাবে লিখবো তেমনই থাকবে, শুধু যেগুলো এক্সেপশনাল আমি সেগুলো তোমাদেরকে বলে দিচ্ছি। আর নট লিখলে কিন্তু এরকম aren't হবে। was not আমি যদি একসাথে লিখতে চাই আমার অবশ্যই এগুলো আমি বললাম এগুলো সব ঠিক থাকবে, তাহলে আমি was not একবারে লিখলে কিভাবে লিখবো wasn't করে দিব এখানে, ওকে। were not যদি আমি লিখতে চাই এগুলো কিন্তু ঠিক থাকবে, হ্যাঁ। were not লিখলে আমি কি করব aren't এমন করব, ওকে। have not, haven't, has not, hasn't এরকম করব, তুমি শুধু আমি এখানে এনটা দিয়ে এরকম অ্যাপোস্ট্রফি দিয়ে এরকম করে দিলে আমার হয়ে যাবে আর কি। কিন্তু এক্সেপশনাল কোনগুলো, এক্সেপশনাল শুধুমাত্র am যেটাকে নট লিখলে হয়ে যায় aren't, এক্সেপশনাল হচ্ছে আমার shall যেটাকে আমি যদি নট দিয়ে লিখতে চাই সেটা হয়ে যাবে shan't, shalln't হবে না কিন্তু সেটা কি হয়ে যাবে আমার shan't হয়ে যাবে। দেখো তোমরা shall আর not যদি আমি এটাকে লিখি তাহলে এটা তো এরকম হওয়া উচিত ছিল, shall এরকম হওয়া উচিত ছিল না, কিন্তু এটা কিন্তু এরকম হবে না, এটাকে আমার কি করতে হবে খেয়াল করো, এটাকে আমার করতে হবে শান্ত, এরকম শান্ত হয়ে যাবে, ওকে। তাহলে এই যে একটা এক্সেপশনাল আমি এগুলো কি স্টার চিহ্ন দিয়ে রাখছি, তাহলে am not হয়ে যাচ্ছে aren't, shall not হয়ে যাচ্ছে shan't, উইলটা আবার এক্সেপশনাল, আমি যদি will not একবারে লিখতে চাই আমার কিন্তু এভাবে লেখা দরকার ছিল, তাই না? উইল দিয়ে এরকম করে না, will not একসাথে লিখলে এটা হয়ে যায় আমার won't হয়ে যায়। আমি এখানে দেখাচ্ছি এরকম হবে, এটা won't হবে, ওকে। আর আরেকটা আমি স্টার দিয়ে রাখলাম, এখানে আরেকটা হবে আমার ক্যান আর নট যদি আমি একসাথে লিখি তাহলে এটা হয়ে যাবে আমার কান্ট। কখনোই কিন্তু দুইটা এন এখানে দেয়া যাবে না, এরকম কিন্তু করা যাবে না, খেয়াল করো তোমরা। ক্যান এখানে দিলাম আবার একটা এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, আমরা কিন্তু এটা করব না, আমরা করব কান্ট, ওকে। তাহলে এটাই এই চারটাই ছিল, আমরা বুঝতেই পারলাম যদি এগুলোর সাথে আমার নট বসে এগুলো কুড, মে, মাইট এগুলো সব যে নিয়মে হয় আমরা ওই নিয়মেই করব, জাস্ট খালি এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি, তারপর মাস্ট ওটা ওইভাবে করব। আমি যে ওট লিখেছিলাম ও ইউজিএসটি ওটা ওভাবেই হবে, দেখো ও ইউজিএসটি আমি ও ইউজিএসটি এন দিয়ে অ্যাপোস্ট্রফি দিয়ে টি এভাবে করব। আশা করছি তোমরা বুঝেছো, বোঝার কিন্তু এখানেই বেশি ছিল আর কি, এটা যদি ঠিকভাবে বুঝতে পারো তাহলে পরে আর রুলস তেমন কিছুই নেই, খুবই সহজ, ওগুলো এমনিতেই বুঝতে পারবে। মানে আলোচনা করছি, দেখো এটা আশা করছি বুঝেছো তোমরা। তাহলে আমি আরেকটা এক্সাম্পল দিই, যদি এরকম করি I am playing লুডো দিলাম, ট্যাগ যদি করতে হয় পেয়েছি না আমরা অক্সিলারি ভার্ব, তাহলে এটাকে তো নিয়ে আসবো, এটাকে এখন নিয়ে আসবো, তাহলে কি আমি am করব, বাকি তো নট নেই, তাহলে তো অ্যামেন্ট করা যায় না, আমি তো জানি কি করতে হয় বলো, হ্যাঁ aren't করতে হয়, কি করতে হয় am not একসাথে লিখলে কি হয় aren't হয়ে যায়, ঠিক এভাবে aren't হয়ে যায়। আচ্ছা তারপরে যদি আমি এরকম করে বলতাম he is not writing a letter, যদি এভাবে বলি আমি, তাহলে এটা কি আমার বাক্যের ভিতরে নট আছে না, আমি কিন্তু নট তাহলে আর ইউজ করব না, আমি শুধু ইজ লিখবো এবং সাবজেক্ট হিসাবে কি নিলাম আমি হি, শুধু এটা হয়ে যাবে ইজি। আরেকটা বিষয় আমি বলে রাখতে চাই যে এখানে কিন্তু তোমরা বড় হাতের ব্যবহার করা যাবে না, ইজকে আমি কিন্তু
ট্যাগ করছি আমি কিন্তু বড় হাতের, এগুলো এগুলো কিন্তু আমি বড় হাতের ইউজ করতে পারবো না, এখানে আমার ছোট হাতের ইউজ করতে হবে। ওকে, তাহলে ইজি কি হয়ে গেল, এটা ইজি। কোশ্চেন নাম্বার 2, কোশ্চেন নাম্বার 2 না সরি, রুল 2। আচ্ছা, এই যে দেখলাম যে বাক্যের ভিতরে am is আর was are এগুলো আছে। যদি আমার বাক্যের ভিতরে এরকম, আমি প্রথমেই কিন্তু বলে নিয়েছি যে অক্সিলারি ভার্ব আর হচ্ছে আমার প্রিন্সিপাল ভার্ব, এই দুটাকে লাগবে, বোঝা লাগবে আর কি। তাহলে অক্সিলারি ভার্বগুলো আমরা দেখলাম, সেগুলো থাকলো তো আমরা ওগুলোকে নিয়ে এসে ট্যাগ করলাম। যদি সেগুলো না থেকে মূল ভার্ব থাকে আমার, মানে দ্যাট মিনস প্রিন্সিপাল ভার্ব যদি থাকে, তাহলে সেক্ষেত্রে আমি কিভাবে ট্যাগ করব? যদি আমার প্রিন্সিপাল সেন্টেন্স সাবজেক্টের পরে যদি আমি দেখছি প্রিন্সিপাল ভার্ব আছে, আমি কথাটাকে এইভাবে সহজভাবে তোমাদের কাছে প্রেজেন্ট করতে চাই। তোমরা বুঝে রাখো যে যদি সাবজেক্টের পরে আমি 1 নম্বরে যা যা লিখে দিয়েছিলাম, যতগুলো এভি আর এমভি মানে অক্সিলারি ভার্ব আর মডেল অক্সিলারিজ লিখে দিয়েছিলাম, সেগুলো আমি পাচ্ছি না। ওকে, তার মানেই তো আমার সেখানে মূল ভার্ব আছে, তাহলে আমি মূল ভার্বকে লক্ষ্য করব। আমি তাহলে বাক্যের ভিতরে যদি ওই 1 নম্বর রুলসের এভি এমভি না পাই, দ্যাট মিনস আমি যদি মূল ভার্বকে পাই, মূল ভার্ব থাকলে মূল ভার্ব থাকলে তাহলে টেন্স অনুযায়ী কি করতে হবে? টেন্স মানে সাবজেক্টের পরে মূল ভার্ব। ওকে, ওগুলো নেই, এক কথায় 1 নম্বরে যেগুলো ছিল সেগুলো নেই, সাবজেক্টের পরে আমার আছে মূল ভার্ব, সেন্টেন্সে আমার ওগুলো নেই, মূল ভার্ব আছে। তাহলে আমি কি করব? টেন্স অনুযায়ী আমার ডু ডাজ ডিড ডাজ, এটা আমার ডু ডিড ডাজ ব্যবহার করব আর কি, ডাজ ব্যবহার করব। এই ব্যবহারটা আমি ক্লাসে তোমাদেরকে বারবার করে বলতাম, যাই হোক আজকে আমি বলছি আবার, ডু ডাজ ডিড। ওকে, বলেছি কিন্তু টেন্স অনুযায়ী। তাহলে আমার প্রিন্সিপাল ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, তখন কিন্তু আমি ইউজ করব ডু আর ডাজ। আর আমার ভার্বটি যদি তোমার পাস্ট টেন্সে হয়, তাহলে আমি ইউজ করব কি? ডিড ইউজ করব। তাহলে ভার্বটি অবশ্যই, তাহলে সেটার জন্য আমার কাকে ফলো করতে হবে? ভার্বকে ফলো করতে হবে। ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, ভার্বটি যদি প্রেজেন্ট টেন্সে হয়, তাহলে আমি কি ইউজ করব? ডু অথবা ডাজ। আচ্ছা, তাহলে ভার্বটি যদি পাস্ট টেন্সে হয়, তাহলে কিন্তু ডিড, তাহলে কি বলো, তাহলে ডিড ব্যবহার করব আমি। তাহলে প্রেজেন্ট টেন্সে ভার্ব প্রেজেন্ট টেন্সে হলে আমার দুইটা ইউজ করতে পারি, একটা হচ্ছে ডু, একটা হচ্ছে ডাজ। আর পাস্টে হলে ভার্ব কিন্তু একটাই অপশন, সেটা শুধুমাত্র ডিড। যেহেতু প্রেজেন্ট টেন্সে হলে অপশন হচ্ছে দুইটা, ডু ইউজ করতে পারি আবার ডাজ ইউজ করতে পারি। তাহলে কখন আমি ডু ইউজ করতে পারি আর কখন ডাজ ইউজ করতে পারি, এইটা একটু আমাকে ক্লিয়ার হতে হবে। তাহলে ডু আর ডাজ আমরা তো জানি, ভার্বটি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের সাথে কি যোগ করা থাকে? এস বা ইএস যোগ করা থাকে। ওকে, তাহলে ভার্ব যদি থার্ড পারসন, সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে ভার্বের সাথে আমার থাকছে এস বা ইএস। ওকে, তাহলে এস বা ইএস থাকছে, দ্যাট মিনস আমি ইউজ করছি ডাজ। আরো মানে ক্লিয়ার যদি করি তোমাদেরকে, তোমরা খেয়াল করতে পারো ভার্বটিকে এবং তোমরা সাবজেক্টটিকে। সাবজেক্ট যদি ফার্স্ট পারসন অ্যান্ড সেকেন্ড পারসন থাকে, ইউজ করবে ডু। ভার্ব সাবজেক্টটি যদি আমার থার্ড পারসনে থাকে, সিঙ্গুলার নাম্বারে থাকে, হ্যাঁ, তখন আমি ব্যবহার করছি ডাজ। এক্সাম্পল দিলে তোমরা ক্লিয়ার হবে আমি আশা করছি। এখান থেকে বলি আমি, যদি এরকম থাকে আই লাইক কি চকলেট, আই লাইক চকোলেট। ওকে, তাহলে এখানে লাইক আছে, এখানে কিন্তু আমি 1 নম্বরে দেখতে পাচ্ছি, 1 নম্বরে যেগুলো দেখে আসলাম am is এর was এর মডেল বা অক্সিলারি, এগুলো কিন্তু কিছু এখানে নেই, আছে নেই। তাহলে সরাসরি কি আছে বলো তো? সাবজেক্টের পরে সরাসরি একটা মূল ভার্ব আছে না? তাহলে মূল ভার্বটা কিসে আছে? প্রেজেন্টে আছে। মূল ভার্ব প্রেজেন্টে আছে। আমি বলেছি সাবজেক্ট হিসেবে যদি ফার্স্ট পারসন এবং আমার সেকেন্ড পারসন থাকে, তাহলে আমি ডু নিব।
ফার্স্ট পারসন আর সেকেন্ড পারসন থাকলে আমি কি নিব, ডু নিব। মানে ভার্বটি আমার প্রেজেন্টে আছে, ভার্বটি আমার কিসে আছে, প্রেজেন্টে। আমি ডু নিলাম, ট্যাগ করার জন্য আমি কি নিলাম, ট্যাগ করার জন্য এখানে, যাই হোক এখানে আমি ডু নিলাম। এই বাক্য কি নট আছে, নট ইউজ করা আছে, মানে বাক্যটি কি আমার নেগেটিভ আছে, না বাক্যটি আমার নেগেটিভ নেই, বাক্যটি অ্যাফার্মেটিভ আছে। তাহলে আমি এখানে কিন্তু ইউজ করলাম ডোন্ট, ডোন্ট। তারপরে আমার সাবজেক্ট রূপে কি আছে, আই আছে। আই কিন্তু সবসময় বড় হাতের, যাই হোক ডোন্ট চাই, এখানে কি হলো, ডোন্ট চাই হলো। যদি আমি এরকম না থেকে, যদি আমার এখানে এরকম থাকতো, খেয়াল করো তোমরা, এরকম যদি থাকতো, আমি এটা মুছে ফেলছি, এখানে বলছি আর কি, হি লাইকস, হি লাইকস, হি লাইকস আইসক্রিম, হি লাইকস আইসক্রিম। আচ্ছা আইসক্রিম, এখানে হচ্ছে ভার্ব, এটা তো প্রেজেন্টেই আছে, ভার্বটা প্রেজেন্টে আছে, আমরা জানি ভার্বটা প্রেজেন্টে আছে, লাইফ মূল প্রেজেন্ট আর কি প্রেজেন্টে আছে, এবং সাবজেক্ট রূপে কি আছে, থার্ড পারসন আছে, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে ভার্বের সাথে অবশ্যই এস বা ইএস বসছে। তাহলে আমি কিন্তু বুঝতেই পারছি, আমি বলেছি সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, ভার্বের সাথে এস বা ইএস আছে, দ্যাট মিন্স আমি এখানে ডাজ ইউজ করব। কি ইউজ করব, আমি এখানে ডাজ ইউজ করব। বাক্যটির ভিতরে আমার নট নেই, মানে বাক্যটি আমার নেগেটিভে না, তাহলে আমি বাক্যটি নট ইউজ করব। আমি কি করলাম, ডাজেন্ট করলাম, এবং সাবজেক্ট হিসাবে কি আছে আমার এখানে, হি আছে, তাহলে আমি কি করে দিলাম, ডাজেন্ট হি। আর যদি আমার পাস্টে থাকে, পাস্টের তো অপশন একটাই, পাস্টের অপশন কয়টি, একটি। যদি এরকম থাকে, আই স এ বার্ড, আই স বার্ড, বার্ড। আচ্ছা আচ্ছা, এখানে তাহলে আমি কি করব, ভার্বটি আমার পাস্টে আছে, কিসে আছে, পাস্টে, তাহলে আমি কি নিব, ডিড নিব। এখানে তো নট নেই, তাই তো, তাহলে আমি নট ইউজ করলাম, ডিডেন্ট আই, ডিডেন্ট আই। আর যদি নট থাকতো তাহলে আমি কিন্তু নট ইউজ করতাম না, আমি শুধু লিখতাম ডিড আই। এরকম বোঝার কিন্তু ছিল এই দুইটা নিয়মই, এই দুইটা নিয়মই যদি ভালো করে বুঝতে পারো, ট্যাগে কিন্তু আর তেমন কোনো সমস্যা হওয়ার কথা না। আর যেগুলো নিয়ম আছে আমি একটু আলোচনা করে নিচ্ছি। আচ্ছা, খেয়াল রাখতে হবে আমার, লেটাস থাকলে আমাদের কি দিতে হবে, লেটাস থাকলে আমরা শ্যালুই বসাবো, লেটাস থাকলে আমরা শ্যালুই ব্যবহার করব। তারপর আমি ইম্পারেটিভ বাক্য, বাক্যটি যদি আমার ইম্পারেটিভ হয়, ইম্পারেটিভ সেন্টেন্স হলে, ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমার কি বসাতে হবে, উইল ইউ। ইম্পারেটিভ সেন্টেন্স হলে আমি উইল ইউ ব্যবহার করব। আর লেটাস থাকলে শ্যালুই। যেমন যদি আমি বলি let us go for a walk, এরকম আছে, তাহলে আমি কি করব, এখানে লিখবো কিন্তু শ্যালুই, আমি কোনো দিকে আর খেয়াল করব না। লেটাস আমি পেয়েছি, তার মানে আমাকে কি ইউজ করতে হবে, শ্যালুই ব্যবহার করতে হবে। আর ইম্পারেটিভ সেন্টেন্স তো আমরা বুঝি, ইম্পারেটিভ সেন্টেন্সগুলো কি, যেগুলো হচ্ছে মূল ভার্ব দিয়ে শুরু হয়, মূল ভার্ব দিয়ে যে বাক্যগুলো শুরু হবে সেগুলো হচ্ছে আমার ইম্পারেটিভ সেন্টেন্স। লেট দিয়ে শুরু হলো ইম্পারেটিভ সেন্টেন্স। তাহলে মূল ভার্ব দিয়ে শুরু হলে আমি কি বসাবো, ট্যাগ করার জন্য তখন আমি বসাবো উইল ইউ। তারপরে যদি আমার সাবজেক্ট হিসাবে যদি দিস থাকে, হ্যাঁ দিস অথবা দ্যাট, সাবজেক্ট হিসাবে দিস অথবা দ্যাট পেয়েছি, তাহলে ট্যাগ করার জন্য কিন্তু আমি ইট ব্যবহার করব। সাবজেক্ট ইট ব্যবহার করব। সাবজেক্ট হিসেবে কি ব্যবহার করব, ইট। দিস আর দ্যাট যদি সাবজেক্ট হিসেবে থাকে, তাহলে আমি ট্যাগ করার সময় সাবজেক্ট রূপে কি ব্যবহার করব, এদের পরিবর্তে বলো তো ইট ব্যবহার করবে। আর যদি দিস আর দোজ থাকে, প্লুরাল করা যদি থাকে, তাহলে আমার কি ব্যবহার করতে হবে, দে ব্যবহার করতে হবে। প্লুরাল, তাহলে আমি কি ব্যবহার করব, দে ব্যবহার করব, এটা গেল একটা বোঝার জিনিস। তাহলে দিস আর দ্যাট যদি থাকে, সাবজেক্ট হিসাবে আমি কি দিব, দিস ইজ আ পেন। যদি এরকম বলি, একটু দেখাই, দিস ইজ আ পেন, এরকম আছে, তাহলে ইট, আমি এখানে কি করব, ইজ আছে, তাহলে আমি ইজ দিলাম, বাক্যে নট নেই, নট ইউজ করলাম, ইজেন্ট। দিসের জন্য কি নিব, ইট, ইজেন্ট ইট, তখন আমি করব ইজেন্ট ইট, এভাবে। যদি এভরিবডি, তারপর এভরিওয়ান, নোবডি, নো ওয়ান, নান, হ্যাঁ নোবডি, নো ওয়ান, নান, এভরিবডি, এভরিওয়ান, এগুলো থাকলে সামবডি, সামওয়ান, এগুলো
থাকলে সাবজেক্ট হিসাবে নিতে হবে, সাবজেক্ট হিসাবে দে ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? দে ব্যবহার করতে হবে। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম আছে, খুবই বোঝার বিষয় আছে এখানে। খেয়াল করো, এখানে যদি আমি দিই এভরিবডি লাইকস হার, এভরিবডি লাইকস হার, সবাই তাকে পছন্দ করে। এভরিবডি লাইকস হার, এভরিবডি লাভস ফ্লাওয়ার যদি এরকম দিতাম, তাহলে এখানে কি আছে? এখানে তো কোথাও ওই যে 1 নম্বর রুলস আমরা যেগুলো বলে আসলাম, অক্সিলারি ভার্ব, মডাল অক্সিলারি, সেগুলো কিছু আছে? নেই, কিন্তু সরাসরি মূল ভার্ব আছে। মূল ভার্বের সাথে কি করা আছে বলো তো? এস করা আছে। তাহলে আমি কি নিব? আমার কিন্তু নিতে হবে তাহলে ডাজ। এখানে কিন্তু বাক্যে নট নেই, আছে কি নট? নেই। তাহলে আমার কিন্তু দেওয়া উচিত ডাজেন্ট। কি করা উচিত? ডাজেন্ট। আবার এখানে এভরিবডির জন্য সাবজেক্ট কি নিতে হবে আমাদের বলে দিয়েছি। এভরিবডি এগুলো থাকলে সাবজেক্ট হিসাবে আমার দিয়ে ব্যবহার করতে হবে, ডাজেন্ট দে, এটাই তো। কিন্তু তবু যদি আমরা এটা লিখে আসি পরীক্ষায় আমরা জানবো এটা আমাদের ভুল হয়েছে, রং অ্যান্সার। কেন এটা রং অ্যান্সার? কারণ আমি এখানে লেখার পরে খেয়াল করতে হবে, যখন আমি সাবজেক্ট হিসাবে দে বসিয়েছি, দের সাথে কিন্তু ডাজ হয় না, কি হয়? ডু হয়, ডু। দের সাথে কি বসে? ডু বসে। তাহলে এখানে হবে ডোন্ট দে। অ্যান্সারটা কি হয়ে যাবে? ডোন্ট দে। কি হবে? ডোন্ট দে। লেখার নিয়ম অনুসারে কিন্তু আমার এটাই লিখতে হচ্ছিল, তাই না? যে আমি যা শিখেছি সেই অনুযায়ী এখানে ডাজ লিখলাম, নট নাই, নট দিলাম, ডাজেন্ট। কিন্তু এখানে যদি এভরিবডি না থেকে অন্য কিছু থাকতো তাহলে কিন্তু ডাজেন্ট ব্যবহার করতে পারতাম। কিন্তু এভরিবডি আছে, আমি জানি এগুলোর জন্য আমার সাবজেক্ট। যদি আমি হি দিতাম, যদি এখানে আমি হি দিতাম তাহলে কিন্তু ডাজেন্ট ঠিক ছিল, এখানে হি। হ্যাঁ, কিন্তু যখন আমি এখানে এভরিবডি লিখেছি, কি লিখেছি? এভরিবডি। তখন এখানে যেহেতু এভরিবডির জন্য সাবজেক্ট হয়ে গেছে কি? দে। দে এর সাথে কিন্তু ডাজ হয় না, কি হয় বলো তো? ডু হয়। তখন এখানে করতে হয়েছে ডোন্ট দে, এভাবে। Let us nobody, no one, none, nothing, little, seldom, few, scarcely, hardly, nearly, এগুলো থাকলে নট ব্যবহার করা যাবে না। এগুলো থাকলে নট ব্যবহার করা যাবে না। তাহলে কি কি থাকলে? এগুলো তো নিজেরাই নেগেটিভ সেন্টেন্স, নেগেটিভ শব্দ আর কি। নোবডি, নো ওয়ান, নান, নাথিং, লিটিল, সেলডম, ফিউ, স্কার্চলি, হার্ডলি, নিয়ারলি, এগুলো হচ্ছে নিজেরাই নেগেটিভ শব্দ। এজন্য এগুলো যদি থাকে সেন্টেন্সের ভিতরে তাহলে আমরা নতুন করে যে নট মানে নট যে ইউজ করি সে নট কিন্তু আমরা ইউজ করব না। যেমন he hardly comes here, তাহলে এই সেন্টেন্সে হার্ডলি শব্দটি আছে, তাই তো? তাহলে কিন্তু আমি নট ব্যবহার করতে পারবো না হার্ডলি থাকার জন্য। তাহলে মূল ভার্ব আছে, ভার্বের সাথে এস আছে, আমি কি নিব? ডাজ। বাক্যে তো নট ইউজ করতে পারবো না যেহেতু হার্ডলি আছে। তাহলে কি হলো এখানে? ডাজ হি। নাথিং, তারপরে হচ্ছে এনিথিং, এভরিথিং, এগুলো যদি সাবজেক্ট হিসেবে থাকে তাহলে আমার ট্যাগ করার সময় সাবজেক্ট হিসেবে নিতে হবে ইট। এগুলো থাকলে সাবজেক্ট হিসেবে কি নিব? সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে, সাবজেক্ট হিসেবে ইট ব্যবহার করতে হবে। গুড মর্নিং, গুড নাইট, থ্যাংক ইউ, এগুলো যদি থাকে তখন আবার কি করতে লিখতে হয়? গুড মর্নিং, তারপরে গুড নাইট, এগুলো থাকলে আবার কি করতে হয়? ডোন্ট টাই করতে হয়। কিন্তু কি করতে হয় তখন? ডোন্ট টাই।
আই উইশ টু ইউ গুড মর্নিং, এরকম সেটাকে ধরে তখন আমার ট্যাগ করতে হয় ডোন্ট আই। আর এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো কেমন হয়, সাবজেক্ট ভার্বটা একটু শেষে থাকে, তাই না? সাবজেক্ট ভার্ব কোথায় থাকে, শেষে থাকে। তাহলে যেখানেই থাক না কেন আমাদের কি করতে হবে, ওইটাকে ফলো করে এই ট্যাগটা কিন্তু করতে হবে। বা যদি সাবজেক্ট ভার্ব নাও থাকে, এক্সক্লেমেটরি জাস্ট এইভাবে দেওয়া আছে হোয়াট এ পিটি, হোয়াট এ পিটি এভাবে আছে, কিন্তু এটা কিন্তু এরকম হবে, তাই না? হোয়াট এ পিটি ইট ইজ, তখন আমাকে ইজকে ধরে নিতে হবে, নট নাই এরকম নট ইউজ করতে হবে, ইজেন্ট ইট এভাবে কিন্তু করতে হবে এক্সক্লেমেটরি সেন্টেন্সগুলো। তাহলে আর যদি কমপ্লেক্স সেন্টেন্স বা কম্পাউন্ড সেন্টেন্সে হয়, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স তো অনেক বড় হয়, হ্যাঁ, তাহলে বড় সেন্টেন্স হলেও আমার কিন্তু ট্যাগ করার সময় খেয়াল রাখতে হবে যে লাস্ট সেন্টেন্স মানে শেষ শব্দটাকে, শেষ সেন্টেন্সটাকে আমি ফলো করব, সেই সেন্টেন্সকে ফলো সেই অনুযায়ী আমি ট্যাগ করব। ওকে, ট্যাগ সম্পর্কে এটাই ছিল আজকের মতো আলোচনা। আশা করছি তোমরা সকলেই বুঝতে পেরেছো, ট্যাগ বিষয়ে আলোচনাটা বুঝতে পেরেছো। এটা কিন্তু অনেক সহজ, একটা নাম্বার তোলার খুব ভালো একটা মাধ্যম আর কি। এখানে যদি আমরা ভালোভাবে করতে পারি, সুন্দরভাবে নাম্বার তুলতে পারবো। এবং আমি সামনের ক্লাসগুলোতে তোমাদের ট্যাগ নিয়ে অনেক বেশি করে এক্সারসাইজ করাবো, তোমরা করবে বাসায়। সবসময় মনে রাখবে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, হ্যাঁ, চর্চা মানুষকে পারফেক্ট করে গড়ে তোলে। তাহলে তোমরা এই রুলসগুলোর হেল্প নিবা, আমি যেভাবে বুঝালাম তোমরা সেইভাবে একটু বাসায় প্র্যাকটিস করবা। আশা করছি তোমরা বুঝতে পারবা, আর আমি সামনের দিনে এগুলোর প্র্যাকটিস করাবো তোমাদেরকে। তো আজকের মতো এই পর্যন্তই। সকলেই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ।